শুদ্ধ বাকি দুটো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ার সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ের মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলো, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ বুড়োকুসকে বলে, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুরে বলে, তুমি খাবে? শুদ্ধ বুড়োকুসকে ফটাফট 3টে ফুচকা মুখে পুরে নিল। ইনায়া হাঁ করে চেয়ে আছে। সে জিজ্ঞেস করল, আর এই লোক তার 3টে ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি? জিজ্ঞেস করলাম, অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, কতগুলো খেলে? শুদ্ধ জাল খেতে পারে না, মারাত্মক ঝাল এই ফুচকায়। মুখের ফুচকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ার পাশে এসে বলে, পানি দে পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কি খায়? ইনায়া শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধর চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে ভেংসি কেটে বিড়বিড় করে, ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে ধমকে বলে, এই বেয়াদব, পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গল গল করে প্রায় অর্ধেক বোতলের পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজে খাওয়ায় মন দেয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোয় কিছুটা মাইরার মুখে এসে পড়েছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশন এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখবয়নে মাইরার দিকে চেয়ে আছে। সে বুঝল না এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মাইরার ডান গালে চোখ পড়লে দেখলো পুরো গাল অনেক ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়ল। ফুস করে শ্বাস ফেলে চোখ বুঝল। শুদ্ধ মাইরার সামনে দাঁড়িয়ে বলো, তোমার নাম কি? মাইরা খেতে খেতে মৃদু হেসে বলো, জি, মাইরা ইসলাম। শুদ্ধর নজর মাইরার ডান গালে পড়লে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মাইরার এক প্লেট ফুচকা খাওয়া শেষ। অপর প্লেটের লাস্ট ফুচকা মুখে পড়ে চিবিয়ে চিবিয়ে পুরোটা শেষ করল। জালে চোখে পানি জমেছে। জাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলো, আপনার বন্ধু আমার সাদাসিধে পেয়ে মেরেছে, বুঝলেন? ইরফান বুড়োকুসকে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দিকে তাকিয়ে বলো, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব, বুঝলেন? বউ পেটানো ভালো কাজ নয়, জানেন না? ইরফান রেগে এগিয়ে আসতে নিলে মাইরা প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয়, নয়তো হাত টেনে ধরে, সব পৌঁছে যাবে, সেই ভয়ে দৌড় দিচ্ছে। রাস্তার ওপারে গাড়ি থেকে ইনায়ের পাশে বসে। রাস্তা দিয়ে মাঝে মাঝে বড় বড় গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখেই এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মাইরার দিকে ধেয়ে আসছে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফান ও শিট বলে একটা দৌড় দেয়। ট্রাকটা মাইরার সাথে লাগবে লাগবে ভাব। মাইরা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তার আগে ইরফান মাইরার হাত ধরে জোরে এক টান দেয়। মেয়েটা তাল সামলাতে না পেরে ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশ ঘেঁষে চলে যায়। মাইরা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো এত ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মাইরাকে ঝটকা মেরে সরিয়ে সেখানে কষিয়ে ডান গালে একটা থাপড় মেরে দেয়। মাইরা কয়েক পা পিছিয়ে যায়। কাটা ঘায়ে নুনের ছিটা দিলে যেমন হয়, তেমনি মাইরার গালে অসহ্য যন্ত্রণা হচ্ছে। একটু আগের ঘটনার ভয় এমনিতেই মেয়েটা কাঁপছে, সাথে গালের অসহনীয় ব্যথায় চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনায়া মাইরার দিকে ট্রাক আসতে দেখে গাড়ি থেকে নেমেছিল। মাইরাকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাইয়ের থাপ্পড় মারা দেখে সে নিজেই কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায় মাইরার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। কি বলবে বুঝতে পারছে না। ইরফান এখনও জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে। মাইরা ভেজা চোখে মাথা তুলে তাকায়, কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, এই আপনার হাত ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন, শুধু মারছেন তো মারছেনই। অমন লোহার হাত দিয়ে এই নরম গালে মারতে একটু মায়া লাগে না? পাষাণ লোক। ইরফান আবারও তেড়ে যেতে নিলে মাইরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বসো। ইনায়া মাইরাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মাইরা গাড়িতে বসে চোখ জল দিয়েই মৃদু হেসে বলে, আপু, তুমি ফুচকা খেয়েছো?
ইনায়া শান্ত চোখে মায়ের দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ার খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়েরা চোখ মুছে বলল, আপু মন খারাপ করছো? আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাদ্রেল ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে ওখানে বসে খেয়েছি। আরেকদিন আমি তুমি একসাথে খাবো। আচ্ছা। ইনায়া কিছু বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মাইরা অনেকবার ডাকলো। ইনায়ের কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসল। বিড়বিড় করে বলল, মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুধু রেগে বলল, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে। একটু দয়া মায়া বলে কিছু নেই নাকি? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে পুরো কুঁচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলে, বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এভাবেই শাস্তা করতে হয়। আর 1 টাকা লক্ষত আছে, এর জন্য শুক্রিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়। শুধুমাত্র রেগে কখনোই এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে দুপদাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার করার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, সেখানে ওই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুধু বুড়ুকুসকে জিজ্ঞেস করে, দেখ, যদি একবারেই মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে। এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই। এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস? মামা কাজটা একদমই ঠিক করেনি। তুই কেমন জানে, এরপরও এভাবে বিয়েটা সত্যিই খারাপ হয়েছে। যাকে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুধুর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলছে। এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলো, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না, শুধু কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুধু চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাবভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে। ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবলিক। এক মানুষ অথচ ক্যারেক্টার কতগুলো। ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কোনোই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়লে মাইরা লালিত ডান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভুরু কুঁচকে তাকায়। মাইরা ইনায়ার কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনায়া বাম পাশে বসায়, মাইরা তার মাথার বাম পাশে ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মাইরার লালিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল চড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মাইরার পানে চেয়ে থাকলো। এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মাইরা ঘুমের মাঝে কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না। ঘুমিয়েছে বোধহয়। সে সময় শুধু গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। বুড়োকুসকে বলে, আবার কি হলো তোর? ইনায় আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পিছন দিকে নিয়ে হঠাৎ করে স্পিড বাড়ালে মাইরা জাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মাইরা চোখ বড় বড় করে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন? খারাপ লোক। শুধু পিছন ফিরে ইশারায় বলে, মেরি মা চুপ চুপ। মাইরা তো শুধুর দিকে তাকালোই না, রেগেমেগে বলে, আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনার দিকে তাকিয়ে বলে, আসলেই ভালোর ছিটে ফোটা নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরও বাড়ায়। মাইরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথায় পিছনে তাকিয়ে থাকে। দুহাত আড়াআড়িভাবে গুজে বিড়বিড় করে, অসহ্য লোক একটা। ইনায়া শুধু অসহায় চোখে একবার মাইরার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে, এরা এমন কেন? মাইরের মাথায় কিছু একটা আসে। ইনায়ের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মাইরার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মাইরা ভীতু কণ্ঠে বলে,
বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল। এখন একটা ভুল করে ফেলেছি। তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝে ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মাইরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবে না আমি এর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান বুড়ো কুচকে পিছনে ফিরে তাকায়। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছে না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি। আমি না বলে গিয়ে অপরাধ করেছি। আপনি গাল ফেটে দিয়েছেন শোধবোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এই গর্ধব জানেই না সে কেন মার খেয়েছে। মাইরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আমি আসলেই একটা। বলার আগেই ইরফান শক্ত হাতে মাইরার গাল চেপে ধরে। মাইরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝে মাইরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে ওর গায়ে মারের দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না। পিছন থেকে তারেক নওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মাইরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকে শার্ট দু হাতে খামচে ধরে পিছনে মুখ লুকায়। তার মনে ভয়, তার শ্বশুরের মধ্যে রাতে বাইরে যাওয়া ভুল। সে তো এই ভুল করেছে, তাও আবার ইয়ানাকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেয়ে না ভাবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মাইরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পিছনে মাইরাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পিছনে হাত দিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মাইরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মাইরার দিকে তাকায় গম্ভীর মুখবয়নে। মাইরা দুপা পিছিয়ে যায়। বিড়ালের মতো বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মাইরা তার দুহাত তুলে দু গালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই। গালটা এখনো জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরের মুখের দিকে চেয়ে রইল। কিছুই বলল না। এরপর মাইরের পাশ কাটিয়ে চলে যায়। মাইরে বোকা চোখে সামনে তাকায়। তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় করে হয়ে যায়। তারেক নওয়াজ এগিয়ে এসে মাইরাকে দেখে বলে, আম্মু তুমি এখানে? কোথায় গিয়েছিলে? মাইরা আমতা আমতা করে বলে, ওই গিয়েছিলাম। এর মাঝেই তারেক নেওয়ার চোখ যায় মাইরার গালের দিকে। সন্ধ্যার পর সে মাইরাকে দেখেছিল। মেয়েটার গাল এমন ছিল না। এটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে ভেবে পায় না। তাই প্রশ্ন করে, তোমার গালের এই অবস্থা হলো কি করে আম্মু? তারেক নওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মাইরা বলতে চায়, আপনার ছেলে লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে, কিন্তু মনের কথা মনেই রাখলো। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরও অশান্তি হবে। বাবা ছেলের মাঝে আরও রাগারাগি হবে। এইসব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিছু হয়নি। তারেক নেওয়াজ ভুরু কোঁচকালো। তাকে এ নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পিছন থেকে ইরফানের কথা শুনে মাইরা পিছনে ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মাইরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লাইয়ার হতে শিখেছে বাচ্চাকালেই। তারেক নওয়াজ রেগে বলে, তুই আবার ওকে মেরেছ? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নওয়াজ রেগে বলে, তুমি সত্যিই একটা অমানুষ হয়েছ। এই মেয়েটাকে মারতে তোমার একটু মায়া হয় না? ইরফান রাগে তাদের মেইন গেটে একটা লাথি মেরে বাড়ির ভেতর চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যি খুব বড় ভুল করেছেন। মাইরার দিকে তাকালে দেখলো মাইরা তার দিকে তাকিয়ে আছে অসহায় চোখে। মাইরা হঠাৎই হেসে বলে, বাবা আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নওয়াজকে চুপ থাকতে দেখে মাইরা আবারও বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তারেক নওয়াজ মাইরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলো, হ্যাঁ মো বলো। কথাটা বলে পাশ ফিরে ইনায়া আর শুদ্ধকে দেখে বুড়ো কুচকালো। আবার মাইরার দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ার দিকে তাকিয়ে বলো, তোমরা কোথায় গিয়েছিলে? মাইরা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলো বলে দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা।
তারেক নিয়াজ বুড়ো কুসকে বলে, কোথায়? মাইরা হেসে বলো, আচ্ছা আগে আমার একটা কোশ্চেনের আনসার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইবে, আর সে ভুল দ্বিতীয়বার করবে না। আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দেবেন? তারেক নিয়াজ কোসকানো ভুরু শিথিল করে বলে, তা কি ভুল করেছো আম্মু? মাইরা হি হি করে হেসে বলে, বাবা আমার ফুচকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নিয়াজ মাইরের মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মাইরা মন খারাপ করে বলো, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হবে না তো? তারেক নিয়াজ অদ্ভুত চোখে তাকালো মাইরার দিকে। মেয়েটার মুখে কত মায়া, বাবা মারা গিয়েছে, সে হিসেবে মেয়েটা এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না। এজন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মাইরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি। আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নেওয়াজ মাইরার কথা হেসে ফেলল। ইনায়া এগিয়ে আসলে তারেক নেওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যান। শুদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মাইরা সকাল সকাল উঠে ফজর নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। মাইরা ইনায়াকে ডাকতে লাগলো। নামাজের আগেও অনেকবার ডেকেছে, উঠাতে পারেনি, এখনও ডাকছে। মেয়েটা উল্টোপাল্টা শুধু ঘুমিয়ে যাচ্ছে। মাইরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আঁটল। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে, এরপর ইনায়ের গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ের দিকে ঝুঁকে বলে, আপু উঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনাইয়া আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হওয়ায় মাইরার সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপসা দেখে আবারও চোখ নামালে তার হাতের উপর সাপের মতো কিছু একটা দেখেই লাফ দিয়ে ওঠে। সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ বলে। মাইরা নিজেও ভয় পেয়ে ইনায়ার সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ার এক্সপ্রেশন দেখে মাইরার মনে হয়েছে সত্যি সত্যি সাপ। মাইরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ার সামনে ধরে বলতে চায় এটা রাবারের। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডাক দেয়। ওদিকে তারেক নেওয়াজ আর রোমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মাইরা ডোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কানোর আওয়াজে মাইরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নেওয়াজ আর রোমা নেওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীতু হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রোমা নেওয়াজ ইনায়ার পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মাইরার দিকে চেয়ে বলে, এই মেয়ে, কি করেছ আমার মেয়ের সাথে? মাইরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রোমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলো, কালকে মার খেয়েও হয়নি তাই না, বেয়াদব মেয়ে? ঘুমের ঘরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মাইরা মাথা নিচু করেছিল। মিনমিন করে বলো, সরি আমি বুঝতে পারিনি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনও শরীর মৃদু কাঁপছে। রোমানিয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন, তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছেন। এদিকে তারেক নেওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে, তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনায়ার মা ইনায়ার গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনা জিনিস ওটা। ইনায়া কিছুই বলো না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রোমানিয়াস মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মাইরে এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখো, এটা খেলনা, ভয় পেও না। ইনায়া আবারও হঠাৎ জাঁকি দিয়ে ওঠে। রোমানিয়াজ ধমকে ওঠে মাইরাকে। মাইরা মলিন মুখে একবার রোমানিয়াজের দিকে তাকায়, এরপর আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই তোমাকে উঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি। সরি আপু, আর কখনো এমন করব না। ইনায়া হ্যাঁ না কিছুই বলো না। রোমানিয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মাইরার চোখে জল টলমল করে ওঠে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মাইরার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছ? মাইরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা।
হাতের রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দিব, হবে না? তারেক নাজ গম্ভীর গলায় বলো, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়ের ভীষণ খারাপ লাগলো। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনাই আপু কথা বলল না, বাবাও হাসলো না। এগিয়ে গিয়ে ঘরের দরজায় ভিড়িয়ে দিল। রুমা নেওয়াজ ইনাইকে জড়িয়ে ধরছিল। সেই দৃশ্য চোখের সামনে ভাসলো। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ঘটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুহাতে দু চোখ মুছে নিজে নিজে হেসে ফেলে। রাবারের সাপ নিয়ে বেলকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়ের ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়ের ঘরে আসে। মায়েরা বেলকনিতে দাঁড়িয়েছিল। ইনায়া পিছন থেকে ভাও বলে ওঠে। মায়েরা লাফ দিয়ে ওঠে, বুকে থুথু দিয়ে পিছনে ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু আমি সরি, প্লিজ আমি আর এমন করব না। ইনায়া হেসে মায়ের পিঠে হাত বুলিয়ে বলো, পাগলি মাইরা। মাইরা মুখ ফুলিয়ে বলে, আমি পাগলি না। ফিসফিস করে বলে, তোমার ভাই পাগল। পিছন থেকে রুমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলেন, কে পাগল? মাইরা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়। আমতা আমতা করে হে হে করে হেসে বলে, ওই আমি। ইনায়ার মা ইনায়ার হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বেয়াদবি ছাড়তে বলো। মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো। আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নেওয়াজ ধমকে বলে, একজন বাবা আরেকজন আন্টি? মাইরা অবাক হয়ে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা ইনায়ার দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মাইরা চোখ বড় বড় করে ইনায়ার হাত ধরে ঘুরতে নিলে ইনায়ার হাত থেকে গরম চায়ের কিছুটা মাইরার পায়ের উপর এসে পড়ে। মাইরা উফ শব্দ করে ওঠে। ইনায়া দ্রুত চায়ের কাপ রেখে বলো, হায় হায় কোথায় লাগলো? মাইরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ওই একটু, কিছু হয়নি, তুমি চা খাও। ইনায়া হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও নাই, তাই আম্মু বাবার সাথে তোমার জন্য চা করেছে। মাইরা অবাক হয়ে তাকালো ইনায়ার দিকে, মুখ ফসকে বলে ফেলে, তার মানে তোমার আম্মু আমার শাশুড়ি উপরে উপরে দাজ্জাল শাশুড়ি, ভিতরে ভিতরে ভালো শাশুড়ি, তাই না? ইনায়া মাইরার কথা হেসে ফেলল। বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলো, আমি ঘুমাচ্ছি মাইরা, আমার সকালে ওঠার অভ্যাস নেই, বাই। মাইরা হেসে বলে, আচ্ছা আপু ঘুমাও, আর ডিস্টার্ব করব না, পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সাবার করলো, বিড়বিড় করলো, শাশুড়ি মায়ের মুখ থেকে নিম জ্বললেও হাত থেকে তো বহুত মধু ঝরে। পা জ্বলছে হালকা, দ্রুত অষ্টমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখলো কিছুক্ষণ। জ্বলনি কিছুটা কমেছে। এরপর অষ্টম থেকে বেরিয়ে ইনায়াকে দেখলো সে ঘুম। মাইরা ইনায়াকে আর ডিস্টার্ব করলো না, ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই হয়তো আবারও ঘুমিয়েছে। মাইরা এদিক ওদিক হাঁটলো, এরপর ধীরে ধীরে মেন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো, তবে এই জায়গা ইরফানদের একদম মেন গেটের ভেতরে। ডান পাশে বেশ বড়সড় বাগান, বাঁ পাশেও অনেক গাছপালা লাগানো। মাইরা আশেপাশে তাকালো, কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় বাগানের ভেতর। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মাইরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে ঘুরে দেখলো। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা। গ্রামে প্রচুর খেলেছে, এখন খেলার ভীষণ ইচ্ছে জাগলো, কিন্তু খেলার দড়ি এখানে নেই, তার বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভেতরে দৌড় লাগায়। ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলে। তারের মতো মোটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না, নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মাইরে বাগানে এসে আশেপাশে একবার তাকালো, না কেউ নেই। গায়ের ওড়না খুলে পাশেই ঘাসের উপর গুটিসুটি করে রাখলো। কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর দু হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে আর খিলখিলিয়ে হাসে। বাগানের ডান পাশে দোতলায় ইরফানের ঘর, সাথে বেলকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় বেলকনিতে, গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো,
পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়। বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার বেলকনি বরাবর নিচের দিকে। মাইরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে, কোমরের নিচ পর্যন্ত কালো কিসকিস ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে। বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলছে। সকালের স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখাতে ব্যস্ত মাইরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখবায়নে মাইরার পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যায় না। মাইরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়। ঘেমে গিয়েছে, হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ালো। ইরফান মাইরার দিকেই চেয়েছিল। মাইরার শরীরে ওড়না না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর তার ঘরে চলে যায়। মাইরা হাঁপিয়ে হাঁপিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়, চুলগুলো আবারও হাত খোপা করে নেয়। মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতর যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবলো ইনায়াকে ডাকবে, আবার ভাবলো থাক, মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল, এখন ঘুমাক, বিকালে না হয় এই খেলা দেখিয়ে দিবে ইনায়াকে। এরপর টেবিলের উপর থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতোই কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মাইরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল ফল আরও বিভিন্ন ধরনের। ইরফান প্রায় গাছ ছেটে দেয়, আজও সেজন্য এসেছিল। কাজ শেষে হাতের কাছে রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনে মাইরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মাইরার পাশ দিয়ে চলে যেতে নিলে মাইরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরলে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পিছের দিকে। সাথে সাথে ছোটখাটো একটা চিৎকার দেয়। ইরফান বুড়ো কুঁচকে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার হাতে, কোমরে, পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধ হয়। মাইরা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখলো উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটানো। মাইরা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওনার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দ্রুত হাঁটু বাজ করে নেয়। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনও তার দিকে চেয়ে আছে। সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ। মুখে খই ফোটা মাইরা কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখলো ইরফানের পায়ের কাছেই পড়ে আছে। মাইরা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে, আমার ওড়নাটা একটু দিবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মাইরা ভেবে পায় না সে কি করবে। ইরফান মাইরার দিকে চেয়ে ডান পায়ের সাহায্যে মাইরার ওড়না তুলে দুহাতে গুটি গুটি করে মাইরার মুখের উপর ছুঁড়ে মারে। মাইরা হাত দিয়ে মুখের উপর থেকে ওড়না সরিয়ে রেখে বলে, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়, চোখ নামিয়ে বিড়বিড় করে, মানুষটা তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথা সহ নিজেকে ডেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়। মাইরা তখনই বসা থেকে কোনো রকম উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে। পড়ে যাওয়ার ভয়ে দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়িনি, আমার পায়ে কী যে হয়েছে দাঁড়াতেই পারছি না। ইরফান মাইরার কথা কানে নিল না, ডান হাতে মাইরাকে ধাক্কা দিল। মাইরা ঠাস করে আবারও পড়ে যায়, পড়ে গিয়ে ওমাগো বলে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মাইরার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মাইরার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মাইরা কি হয়েছে তোমার? মাইরা পিটপিট করে চোখ তুলে তাকালো। কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে, ডান পা তো মাটিতে রাখতেই পারছে না। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাই আমার পা ভেঙে গিয়েছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি বলো দেখি দেখি? মাইরা নিজেকে গুটিয়ে বলে, না না আপনাকে লাগবে না, কাউকে একটু ডেকে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলে, ওহো মাইরা তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মাইরাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগেই ইরফান মাইরার পিছন থেকে টান মেরে মাইরাকে নিজের কোলে তুলে নেয়। জাহিদ হাঁ করে তাকায়, ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখলো ইরফান মাইরাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মাইরা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল। রেগে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়। কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন বলছি।
ইরফান শক্ত চোখে একবার তাকায় মাইরার দিকে। মাইরাও রেগে বলে, একদম আপনাকে ভয় পাই না, অসভ্য লোক। মেয়েদের শোয়ার বাহানায় থাকে, ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়। ডাইনিংয়ে এখনো কেউ নেই। মাইরা তার ঘরের দরজার দিকে তাকালে সে ঘর পাশ করে যাচ্ছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মাইরা ভয়ে পায়। হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলতে যাচ্ছে নাকি? রেগেমেগে ইরফানের গলা খামচে ধরে। ইরফান একটু টু শব্দ করল না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মাইরাকে এক প্রকার ছুরি মারে ঘরের ভেতর। মাইরা ছিটকে পড়ে মেঝেতে। কোমরে ব্যথা পেয়ে ঘুমিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মাইরার গাল বাম হাতে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে পড়ে, ওই মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেব, ওয়েট। মাইরা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে। কি করেছে সে? রেগে দুহাতে ইরফানকে ধাক্কা দিয়ে ইরফান মাইরার দুহাত তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। মাইরা ফুঁপিয়ে ওঠে, বিড়বিড় করে, এই পাষাণ লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে। বাবা মা মিসেও। কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, পাষাণ লোক, ছাড়ুন আমায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে তাকায়। হঠাৎই মাইরার গলা থেকে ওড়না টান মেরে নিয়ে নেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মাইরার দু হাত পিছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মাইরার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে। মাইরা কেঁদে কেটে অস্থির। মেয়েটা এমনিতেই কাঁদে না, কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন? ইরফান মাইরার হাত ভেদে সরে গেলে মাইরা কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জা সংকোচে নুয়ে আসে মাথাটা। কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলে একটা অসভ্য। আমার পা ভেঙে গিয়েছে, এখন আপনি আমার কোমর ভেঙেছেন, আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধে দিয়েছেন। উফ, ছেড়ে দিন আমায়। ইরফান মাইরার এত বকবক নিতে পারল না। ডান হাতে মাইরার মুখ চেপে বলে, স্টপ, জাস্ট স্টপ। মাইরা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে মাইরার ডান পায়ে হাত দিয়েছে। ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মাইরার মুখের দিকে তাকালো। চোখ সরিয়ে নিয়ে মাইরার পা ধরে একপাশে জোরে টান দেয়। মাইরা জোরে কেঁদে দেয়। ইরফান মাইরার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে, এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়। মাইরাকে এখনো কাঁদতে দেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মাইরা মাথা তুলে বলে, আমার হাত খুলে দিন, খারাপ লোক। একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করে না? অসভ্য, ইতর, বেয়াদব, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো, ভদ্র বাবার অসভ্য পোলা একটা। ইরফান রেগে এক টান দিয়ে মাইরাকে দাঁড় করায়। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, স্টপ, নয়তো এই দুগাল আস্ত থাকবে না। মাইরা রেগে আরো জোরে চেঁচিয়ে বলে, করবো না, আমার মুখ, আমি বলবো। অসভ্য ছেলে, অসভ্য লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে, আমার ইজ্জতের ফালুদা করে দিস। আস। আর বলতে পারে না। বাম গালে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ে। মাইরা ডান দিকে হেলে যায়। কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ, আমার জীবনটা দুদিনে থাপ্পড়ময় হয়ে গেল এই পাষাণ লোকের জন্য। মেয়েটা মুখ বন্ধ হয় না, কাঁধে তবুও কথা বলতেই থাকে। ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে স্কচটেপ এনে মাইরাকে টেনে মাইরার মুখে লাগিয়ে দেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে দরজা নক করে দেয়। এরপর গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। মাইরা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে করে। অসহায় চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার বন্ধ দরজার দিকে। এগিয়ে সে বিছানার উপর বসলে কেমন ডেবে যায়। মাইরা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়। বুড়ো কুঁচকে তাকায়, এই বিছানায় এমন নরম কেন? অদ্ভুত। হঠাৎই ডান পা তুলে এদিক ওদিক নাড়ায়। এই পায়ে তো ব্যথা পেয়েছিল, এখন ব্যথা লাগছে না কেন? ইরফান পা জোরে টান দিল। এরপরেই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না। মাইরার মনে পড়ে, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। মাইরা বাধা মুখে মনে মনে বিড়বিড় করে, ব্যথা দিয়েই ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারপাশে তাকায়। ঘরের সবগুলো পর্দাই টানা। হালকা দিনের আলোয় ঘরে এসেছে। মাইরার কেমন দমবন্ধ লাগছে। এমনিতেই মেয়েটা গ্রামে বড় হয়েছে, এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে, তবুও বন্ধ লাগে। আর এই ঘরে সব জানালা দরজা লাগানো। মাইরা বাধা মুখে বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকেই এই লোক অটিস্টিক হয়ে গিয়েছে, মাথায় গন্ডগোল হয়েছে। পিছনে তার ওড়না দিয়ে হাত বাঁধা। বেশ অনেক সময় নিয়ে
হাতের বাঁধন খোলার চেষ্টা করলো, হাঁপিয়ে গিয়েছে। ধীরে ধীরে ওড়না ঢিলে হয়ে আসছে। মাইরা বুঝতে পারে ওড়নার গেট খুলতে পারবে। মনে মনে খুশি হয়। দুহাত মোছড়ামুছড়ি করতে করতে কিছুক্ষণের মাঝে ওড়না খুলে মেঝেতে পড়ে যায়। মাইরা খুশিতে ছোটখাটো একটা লাফ দেয়। দ্রুত মুখ থেকে স্কচ টেপ খুলে ছুঁড়ে ফেলে। এর মাঝে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন। কিন্তু দুঃখের বিষয়, দরজা তো খুলতে পারছে না। ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে শাওয়ার নিয়ে। বেরিয়েছে ইরফান, পরনে তাওয়াল জড়ানো, উদম শরীর। মাইরাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বুড়ো কুঁচকালো। মাইরা দরজা খোলা ব্যর্থ হয়ে পিছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। চিল্লিয়ে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি। আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটাচ্ছেন। সি সি সি। চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুজে বলে, যান যান, জামা কাপড় পরে আসুন। ইরফান মাইরার অযৌক্তিক কথায় বিরক্ত হয়। কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, ইজ্জত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজেই মেলে দাঁড়িয়ে আছো, ইডিয়েট। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় দিয়েছে। একদম খেয়াল নেই। দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুপাশে আনলো। ইরফান মাইরার দিকে চেয়ে আছে। মাইরা এদিক ওদিক তাকায়। মেয়েটার জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালে দেখলে ইরফান তার দিকেই চেয়ে আছে। চোখ নামিয়ে তার ওড়নার দিকে তাকালো। মাইরার এবার লজ্জায় কান্না পাচ্ছে। তার সব শেষ করে দিল এই বেয়াদব লোকটা। এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়া থাকা ওড়না কুড়িয়ে নিজেকে ডেকে নেয়। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। পিছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয়। এই লোকের পুরো শরীরে এত লোম কেন? কথাটা মনে মনে বিড়বিড় করে। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলে ইরফান গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টি ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো লাগে। মাইরা দু হাতে দু গাল চেপে ধরে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন, আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। আপনি দুইবার ফেলেছেন আমাকে, পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সেই উপকার খুবই সামান্য। থাপ্পড়ও মেরেছেন, আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন। আর একবার মারলে আপনাকে। মাইরা বাক্য শেষ করার আগেই ইরফান দরজা খুলে মাইরার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মাইরা হাঁ করে বন্ধ দরজার দিকে তাকায়। চিল্লিয়ে বলে, জঘন্য, অসহ্য, অসভ্য লোক একটা। বলেই দৌড় লাগায় তার ঘরের দিকে। সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলে, মাইরা তুমি কোথায় ছিলে? জাহিদ এক কথায় মাইরা দাঁড়িয়ে যায়। হেসে চোখ বড় বড় করে বলে, জমের মুখ থেকে বেঁচে ফিরেছি। ইরফান পরনে প্যান্ট পরেই কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে তাকিয়ে জাহিদকে দেখে। পাশে মাইরা শক্ত কণ্ঠে ডাকে, জাহিদ। ইরফানের ডাক জাহিদে মাথা তুলে উপরে তাকিয়ে বলে, জি ইরফান ভাই। উপরে এসো। ইরফান ভাই 2 মিনিট দাঁড়াও, আসছি। এরপর মাইরার দিকে তাকিয়ে কিছু বলার আগেই আবারও ইরফান অগ্নিজরা কণ্ঠে বলে, এক্ষুনি আসতে বলছি। হ্যাঁ হ্যাঁ, আসছি ইরফান ভাই, 1 মিনিট ওয়েট। কথাটা বলে মাইরার দিকে তাকিয়ে বলে, মাইরা, তোমার তো পা ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে আছো কিভাবে? ইরফান রাগে বাঘের ন্যায় গর্জিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে, জাহিদ। মাইরা ভয়ে লাফিয়ে ওঠে। জাহিদ নিজেও থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। মাইরা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়, পিছন ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার দিকে চেয়ে রইল। এরপর হনহন করে তার ঘরে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে। ইরফান ভাই, কিছু বলবে? ইরফান বেলকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল। জাহিদের কথা পিছন ফিরে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল সে কি কিছু করেছে। আবার ভাবল না, তাদের এই ভাই তো এমনই, নতুন করে আর কি হবে। ইরফান এগিয়ে গিয়ে কাভার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ছুঁড়ে ফেলে। জাহিদ বুড়োকুচকে চেয়ে আছে। ইরফানের সব কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলে, কোথায়? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো। সব নতুন লাগছে, একদম সুন্দরভাবে আয়রন করে রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলো, কিন্তু এগুলো তো সব আয়রন করা ইরফান ভাই। ইরফান গম্ভীর গলায় বলে, সেকেন্ড টাইম আয়রন করব, নিয়ে যাও।
জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, রহমত কাকা বা রিতাকে নেবে না, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো, আবার ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো কাপড় আয়রন করতে তো অনেক টাইম লাগবে, সারাদিনেও শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলে, নিয়ে যাও। জাহিদ অসহায় কণ্ঠে বলল, মাইরাকে নিয়ে ঘুরতে যেতাম, ও খুব মিশুক, আরও ভীষণ ভালো, ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে। তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই। ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে, মাইরাকে তো দেখতেই পারে না ইরফান ভাই, সে তার সাথেই ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে। মিস্টেক মিস্টেক। তখন মাইরার সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছে। মেয়েটা কত ভালো, ইরফান যে কেন দেখতে পারে না মেয়েটাকে বোঝায় পায় না জাহিদ। অতঃপর মেকি হেসে বলে, না না, আমি আয়রন করাতে পারবো, যাচ্ছি যাচ্ছি, ঘুরতে যাব না, মজা করলাম আর কি। ইরফান দুহাতের শার্টের হাতা কোণই পর্যন্ত গুটিয়ে হাতঘড়ি পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে পিছন ফিরেই বলো, কি হলো এসব? জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট দুহাতের সাহায্যে নিয়ে বাইরে বেরিয়ে এলো। খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতেই যেন দিন চলে যায়। আগে জানলে একটা ট্যুর দিত, এখানে না এসে। ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে, কিন্তু কিছুই তো হচ্ছে না, উল্টো তাকে কাজের মাসি হতে হচ্ছে। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। জাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে। জাহারা ঘর থেকে বেরিয়ে দেয় তার ভাই জাহিদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে, ভাইয়া কোথাও যাও? আর এসব কার শার্ট প্যান্ট, চুরি টুরি করলে নাকি? পিছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পিছনের দিকে তাকালে দেখে ইরফান অনেকটাই এগিয়ে গিয়েছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহারার গায়ের উপর দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড়ে তার মায়ের ঘরে যায়। জাহারা তবদা খেয়ে চেয়ে রইল, ভাবনার মাঝে ইরফানের কণ্ঠ পায়, তুই এগুলো নিয়েছিস কেন? জাহিদ কোথায়? জাহারা ইরফানের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখলো জাহিদ তার খালামনের ঘরে ঢুকেছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভেতরে দুপা এগিয়ে তখনই ইরফান পিছন থেকে জাহিদের শার্টের কলার টেনে ধরে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পিছনে ফিরে তাকালো, অতঃপর বলল, ইরফান ভাই, আমার নাম্বার 1 পেয়েছেন? ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, হাতঘড়িতে একটা পর সময় দেখে বলে, ফার্স্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ বুড়ুকুচকে বলে, তুমি যাবে? তাহলে আমাকে কেন এনেছ? তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে। পিছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামণি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ, জাহারা থেকে সবগুলো প্যান্ট শার্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট। জাহিদ বিরক্ত হলো, কিন্তু কিছুই বলল না। ইরফান তার চেয়ে বড়, ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক। অতঃপর জাহারা থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়, ইরফান খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলো, বাইরে খেয়ে নিব আম্মু। ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাত করে দেখলো, অতঃপর বলে, দ্রুত আসতে বলো, আমার লেট হয়েছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পিছন পিছন জাহিদও বেরিয়ে যায়। রুমানিও দীর্ঘশ্বাস পেলেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝলো না, কিছু বললেও না, বলে লাভ নেই। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বলল। মাইরা তখন থেকে এসে ইনায়ার সাথে কথা বলছে, আপু, তোমার ভাই আমাকে আবার মেরেছে। ইনায়া মন খারাপ করে বলো, আসলে ভাইয়া একটুতেই রেগে যায়, তুমি আর ভাইয়ের সামনে যেও না কেমন। মাইরা মৃদু রেগে বলো, আরে আপু, আমি তোমার ভাইয়ের সামনে যাইনি, ওই লোকটাই আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে, তারপর আবার কোলে তুলে ছুঁড়ে ফেলেছে, কোমরে এখন একটু একটু ব্যথা করছে বুঝলে। ইনায়া অদ্ভুতভাবে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কি যে করেছে এই মেয়ে। মাইরা হেসে বলো, আচ্ছা সব বাদ দাও, তোমার ভাই তো মানুষ নয়, এত ভাবা দরকার নেই তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবা, আমি ঘুরে ঘুরে দেখব। ইনায়া অবাক হয়ে বলো, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে?
আমি খোলা জায়গায় ঘুরবো, তোমার ছুটি হলে আবার একসাথে আসবো। প্লিজ আপু, যাই তোমার সাথে। ইনায়া মাইরার দিকে তাকিয়ে হেসে বললে, ওকে। মাইরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো, কোমরে একবার হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছো? মাইরা হেসে বলল, না না আপু, ঠিক হয়ে যাবে। এই বলে গায়ে বোরকা জড়ালো, একদম রেডি হয়ে এসে বলো, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার মনে হয় তোমার ভাইয়ের মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায়, বুঝলে? তোমার আম্মু মানে আমার শাশুড়ি মাও রেগে যায়। তাই বলছি, আমি আর তুমি দুজনে মিলে তোমার ভাইয়ার জন্য ভালো হওয়ার ওষুধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইকে। এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলিদের মতোই লাগে। চুলগুলো কেমন ইয়া বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। এখন ভিলেন নায়ক লাগে, বুঝলে? কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বলো, কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে। লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলে। পিছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ বেশি আসে, ইনায়া। মাইরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাই নিজে তো পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে। ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাই এখানে নেই, তবু আমি দেখতে পাচ্ছি। এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ওষুধ আনি, তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না। ইনায়া ডোক গিলে পিছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা আবারও কিছু বলতে নিলে ইনায়া মাইরার মুখ চেপে বলে, মাইরা, এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি, প্লিজ চুপ করো। মাইরা চোখ বড় বড় করে দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতু। মুখ থেকে ইনায়ার হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আজ সে শেষ। ইরফান রেগে ঘরের ভেতর প্রবেশ করে চিৎকার করে বলে, হাউ ডিয়ার ইউ! মাইরা ভয়ে লাফিয়ে ওঠে, দ্রুত ইনায়ার পিছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও। ইনায়ার নিজের গালেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করল। মাইরার মুখটা সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসে স্টপিড! মাইরা ভয় কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে কে বাঁচাবে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখুন, আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি। এত রাগারাগি কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু। বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি, ওগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে রাগে মাইরার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মাইরা ইনায়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়া মাইরা পড়ে যেতে নেয়। তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোর মাইরা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মাইরার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়েই জ্ঞান হারালো বলে ইরফানের বুকের শরীরে পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে।